হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নিউটনের গতিসূত্র পর্যায়ে আমরা একটি বিষয় আলোচনা করতে চাই, যেখানে আমরা যদিও এই ক্লাস আমরা আগেও করেছি নিউটনের তৃতীয় গতিসূত্রের ওপর, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর, যেখানে আমরা অনেক এক্সাম্পল দিয়ে বলেছি। আজকে আমরা কয়েকটা নিউমেরিক্যাল বলবো না, কতগুলো ম্যাথামেটিক্যাল এক্সাম্পল যেটা আমাদের নিউমেরিক্যাল করতে কাজে লাগবে, তার কিছু বিষয় আমি এখন ক্লাসে আলোচনা করতে চাইছি। তো বিষয়টা কি না, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বাস্তব প্রয়োগ অফ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ, লিনিয়ার ভরবেগ অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণের যে নীতি, সেই নীতির ব্যবহারিক প্রয়োগ, যেটা আমরা ম্যাথামেটিক্যালি বা কোয়ান্টিটেটিভলি আলোচনা করতে চাইছি, যদিও আমরা কোয়ালিটেটিভলি এর আগের ক্লাসে আমরা বলেছি। তো প্রথমত আমরা যেটা এখন আলোচনা করব, দু একটা কেস আমরা আলোচনা করব এখানে। যেমন প্রথম কেস হচ্ছে কেস 1, রিকয়েল অফ গান। রিকয়েল অফ গান মানে বন্দুকের পিছু হটা, বন্দুকের পিছু হটা, গান মানে বন্দুক, রিকয়েল অফ গান মানে বন্দুকের পিছু হটা। আমরা বন্দুক তোমরা যারা ফায়ার করতে জানো, সবাই হয়তো জানো না, বন্দুক ফায়ার করলে দেখবে বন্দুকটাকে, আমি বলি বাস্তবটা, বন্দুকটাকে আমরা কাঁধের ওপরে রাখতে হয়, কাঁধের ওপরে রেখে ফায়ার করতে হয়, এবং যখন ফায়ারিং হয় গুলিটা বেরিয়ে যায় তখন কিন্তু কাঁধের ওপরে একটা ধাক্কা লাগে আমাদের। তার মানে বন্দুকটা আমাদের কাঁধের ওপর একটা বল প্রয়োগ করে। তো কেন বল প্রয়োগ করে না, পিছন দিকে সরে আসে বন্দুকটা, এটা কি বলা হচ্ছে রিকয়েল। অর্থাৎ তুমি যদি বন্দুকটা পেছনে সাপোর্ট না দাও, দিয়ে যদি ফায়ারিং করো, কোনো একটা জায়গায় মেঝের ওপর রেখে যদি ফায়ারিং করে দাও, তাহলে অদ্ভুতভাবে লক্ষ্য করবে যে বন্দুক, এই গুলিটা সামনের দিকে গেলে বন্দুকটাও পেছন দিকে চলে যাবে, কিন্তু বন্দুকটা হচ্ছে কম যাবে আর গুলিটা বেশি যাবে। সেই বিষয়টাই, অর্থাৎ এই যে পেছন দিকে কেন যাচ্ছে, সামনের দিকে কতটা যাবে, কে কতটা যাবে, কার বেগ কি হবে, এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করতে চাইছি, রিকয়েল অফ গান বা রিকয়েল অফ এ গান। যাই হোক, আমি মনে করলাম মাস অফ দি বুলেট ইজ ইকুয়ালস টু m1, আর ভেলোসিটি অফ দি বুলেট আমি ধরলাম v1। তাহলে এটা কিন্তু টি টাইমে, মানে হোয়েন ফায়ারিং, এই যে v1টা পাচ্ছে হোয়েন ফায়ারিং। আচ্ছা, মাস অফ দি গান ইজ, আচ্ছা m1 ধরেছি তো, তাহলে আচ্ছা কাজ করি আমরা, এটা m1 v1 না ধরে ছোট হাতের m1 mv, আর এটা হচ্ছে বড় হাতের m, আর মাস অফ দি ভেলোসিটি অফ দি গান ইজ ইকুয়ালস টু v। তাহলে ফায়ারিং এর মুহূর্তে গুলির মোমেন্টাম কত হবে? মোমেন্টাম অর লিনিয়ার মোমেন্টাম অফ দি বুলেট কত হবে? অফ দি বুলেট হবে mv, ছোট হাতের mv, আর ফায়ারিং এর মুহূর্তে এর ভরবেগ কত হবে? রৈখিক ভরবেগ, আমি আর লিখছি না, mv। এবার দেখো, ফায়ারিং এর ঠিক আগের মুহূর্তে গুলি এবং বন্দুক উভয় তো তার গতিবেগ ছিল না, তার মানে মোমেন্টাম 0 ছিল। আমরা বাইরে থেকে তো কোনো বল প্রয়োগ করিনি, আমি ভেতরে একটা, মানে বন্দুকের মধ্যে থাকা একটা স্টিগার আমি টেনেছি, এই স্টিগারটা বন্দুকের ভেতরের বল, ইন্টারনাল ফোর্স, ফলে বাইরে থেকে কিন্তু আমি কোনো বল প্রয়োগ করিনি। তাহলে ভেতরে বল প্রয়োগ, বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয়, তাহলে সেই সিস্টেমের ভেতরে
যে বস্তুগুলো থাকবে তাদের টোটাল মোমেন্টাম কিন্তু চেঞ্জ হবে না। তো এখানেও তাহলে গুলি প্রাথমিক অবস্থায় গুলি এবং বন্দুকের মোমেন্টাম, টোটাল মোমেন্টাম কত ছিল? 0। আর ফায়ারিং এর মুহূর্তে এর মোমেন্টাম কত হলো? এমভি, আর এর মোমেন্টাম এমভি। তাহলে যোগফল কত? এমভি প্লাস এমভি, এমভি ছোট এমভি প্লাস বড় এমভি। এবার মোমেন্টাম যদি চেঞ্জ না হয় তাহলে নিশ্চিতভাবে এই দুটোর যোগফল হচ্ছে 0। তাই আমরা লিখতে পারি, আমি এটা মুছে দিই তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি এমভি প্লাস এমভি, এমভি প্লাস এমভি ইজিক্যালস টু 0। কারণ প্রাথমিক ভরবেগ ছিল 0 আর এখন ভরবেগ হচ্ছে এটা। তার মানে আমি যদি বন্দুকের বেগের কথা ভাবি তাহলে এমভি সমান মাইনাস এমভি और ভি সমান মাইনাস এম বাই এম ইন্টু ভি। এখানে লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো, এই মোমেন্টামটা প্লাস, এই মোমেন্টামটা মাইনাস, তবেই তো 0 হতে পারে দুটোর যোগফল। তার মানে আমরা যদি বন্দুকের মানে বন্দুকটা সামনের দিকে যেতে যাচ্ছে, গুলিটাকে যদি প্লাস ধরি ভিটাকে, তাহলে অবশ্যই বন্দুকেরটা মাইনাস ধরবো। দেখো বন্দুকের বেগ সমান মাইনাস অফ এম বাই ভি ইন্টু ভি। তার মানে এইটা যদি প্লাস হয় তাহলে এ মাইনাস, তার মানে উল্টো দিকে এর বেগটা হবে। এবং বেগের এটা লক্ষ্য করে দেখো, ভি এর সঙ্গে এম বাই এম গুণ করা হয়েছে। এখানে অবশ্যই এম ইজ গ্রেটার দেন এম, সরি ভুল লিখলাম, এম ইজ লেস দেন এম। গুলির ভর বন্দুকের ভরের থেকে অনেক কম। তার মানে এম বাই এম ইজ লেস দেন 1। তার মানে ভি ইজ লেস দেন ভি। মানের দিক থেকে দেখতে গেলে তার মানে গুলি অনেক জোরে ছুটে বেরোবে, কিন্তু বন্দুকের বেগ কিন্তু ততটা হবে না, কারণ ওর থেকে অনেক কম হয়, কারণ বন্দুকের ভর বেশি। তো সেই কারণে আমরা এই ধরনের কিছু প্রবলেম আমরা কিন্তু করতে পারি। তো এইরকম এটা হচ্ছে রিকয়েলিং অফ গান। সেরকম আমরা ধরো ফ্লাইট অফ রকেটের গতিবেগের ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারি। রকেটে কি হয়? রকেটে একটা দহন কক্ষ থাকে, কম্বাসন চেম্বার, সেখানে ফুয়েল এবং অক্সিজেন থাকে। সেই পেছন দিক দিয়ে ওটা যখন গ্যাস হয়, ওটা পোড়ানো হয়, পুড়লে প্রচন্ড গতিবেগে একটা ক্ষুদ্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসে, ফলে পেছন দিয়ে একটা প্রচন্ড ভরবেগ পায়। এবার সেই ভরবেগটাকে আমি যদি মানে ধরো মাইনাস বা প্লাস যাও ধরি, তাহলে প্রাথমিক অবস্থায় যখন আমি আগুন লাগাইনি, যে অবস্থায় ছিল আগুন লাগানোর মুহূর্তে, তখন ছিল ভরবেগ 0। তাহলে এবার পেছন দিকে যে হাওয়া মানে ইয়েটা বেরোচ্ছে, গ্যাসটা বেরোচ্ছে, তার ভর এবং বেগ নিয়ে তার ভরবেগ প্লাস রকেটের ভরবেগ আবার মিলিতভাবে 0 হবে। তার মানে সেটা যদি পেছন দিকে বেরোয় তাহলে এটা সামনের দিকে যাবে। যেরকম দেখবে আমরা বাড়িতে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমরা নিয়ে করতে পারি। দেখবে একটা সরু তার, তুমি একটা মানে মানে মসৃণ সরু তারকে হরাইজেন্টালি দুটো দেয়ালে, অনেকটা দূরে দুটো দেয়ালে বাঁধো। এবার একটা বেলুনকে একটা ওই স্যালোটেপের সাহায্যে বা ইয়ের সাহায্যে একটা ক্লিপ মতো করো, দেখবে ওই ইয়েটাকে ঝুলিয়ে দাও ওখানে, মানে যেন স্মুথ যেতে পারে ওই বেলুনটাকে দিয়ে। বেলুনটাকে ফোলাও, বেলুনটাকে ফুলিয়ে এবার মুখটাকে ফোলানোর পর ছেড়ে দাও। দেখবে বেলুনটা দিয়ে যখন হাওয়া বেরোবে পেছন দিকে, বা একটা বাঁশি দিয়ে দিলে আবার আওয়াজটাও হবে, পেছন দিকে যেদিকে হাওয়াটা বেরোবে তার উল্টো দিকে বেলুনটা কিন্তু ছুটবে। এটাও কিন্তু আমরা বলতে পারি যে ওই লিনিয়ার মোমেন্টামের যে কনসেপ্ট, মানে সেখান থেকে অর্থাৎ অ্যাপ্লিকেশন। এরপরে আরেকটা এরকম উদাহরণ এই বন্দুকের মতো, যেমন ধরো দেখবে নৌকো থেকে, ধরো নৌকোটা পাড়ে এসে দাঁড়িয়েছে নদীর পাড়ে, সেখান থেকে আমরা অনেকেই কি হয় লাফিয়ে তীরে এসে পড়ি। দেখবে যখনই তুমি লাফাবে, নৌকোটা কিন্তু যদি মানে হালকা থাকে বা দেখবে মাঝি অনেক সময় ধরে থাকে, না হলে তুমি লাফালেই কিন্তু এটা কি বলে বন্দুকটা না, তুমি যখন সামনের দিকে তীরে লাফিয়ে পড়ছো, তখন দেখবে ওই নৌকোটা পেছন দিকে সরে যাচ্ছে, ওই ঠিক বন্দুকের মতো। যেহেতু বন্দুকের ভর বেশি, এখানে নৌকোর ভর বেশি, নৌকোটা কম যাবে, তুমি বেশি দূর যাবে। মানে সেই একই কথা, নিউটনের তৃতীয় গতিসূত্র বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র।
তো আমরা আরেকটা বিষয় নিতে পারি, ধরো একটা বোম এক্সপ্লোড হলো, একটা বোমকে ফাটানো হলো, বোমটা ফাটলো, তার কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি, আমি আগুন দিয়েছি, ভেতরে একটা গ্যাস তৈরি হলো, তাতে বোমটাকে ফাটিয়ে দিল। তো সেই বোমটা ফেটে মনে করো 4টে টুকরো হলো। আমরা যদি এই 4টে টুকরো চারদিকে ছড়িয়ে পড়লো, আমি যদি প্রত্যেকের মোমেন্টাম নিই এবং ভেক্টরে যোগ করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে টোটাল মোমেন্টাম কিন্তু শূন্য। অর্থাৎ মানে এক্সপ্লয়েড হওয়ার আগে, অর্থাৎ এক্সপ্লোশনের আগে মোমেন্টাম শূন্য ছিল। আর মনে করো 4টে টুকরো হলো, যাদের ভর m1 m2 m3 m4, আর যাদের বেগ v1 v2 v3 v4, এই সব মিলিয়ে তাদের যদি মানে মোমেন্টাম p1 p2 p3 p4 হয়, তাহলে পরে সব মিলিয়ে কি হচ্ছে না, এদের টোটালটা হচ্ছে 0 হয়। তো আমি একটা ছবির সাহায্যে এটাও দেখিয়ে নিতে পারি, জাস্ট এটা একটা আমি এখানে দেখাই। এক্সপ্লোশন of a bomb, আমরা জাস্ট এরম ভাবে এটা দেখাতে পারি। ধরো এরম একটা 4টে টুকরো হলো, এই একটা টুকরো, এর ভরবেগ ধরো p1, মানে ভর m1 m আর v1। আচ্ছা, এই একটা টুকরো, এর ভরবেগ হচ্ছে ধরো p2, এই একটা টুকরো, এই একটা টুকরো, এর ভরবেগ ধরো এইদিকে p3, আর এই একটা টুকরো, এর ভরবেগ ধরো এদিকে p4। তো এই গোটা বোমটা 4টে টুকরোতে বিভাজিত। আমি যদি এটাকে বহুভুজ সূত্র, 4টে যেহেতু ভেক্টর একসঙ্গে যোগ করব, আমি জাস্ট কি বলে, এবার দেখো শিফটিং, ভেক্টরের শিফটিংটা আমি দেখাচ্ছি। তাহলে p1টা প্রথমে নেব, তাহলে p1টাকে আমি জাস্ট শিফট করলাম, ধরো এইটা দৈর্ঘ্যটা আর এটা মানটা, এটা p1, আমি মোটামুটি সমানই ধরো এটা p1। এবার p2টাকে কি করবো, যোগ করতে হলে এর হেডের সঙ্গে p2 টেলটা যোগ করবো, তার মানে এর অভিমুখ অক্ষুণ্ণ রেখে, তার মানে জাস্ট এটা, যাই হোক দৈর্ঘ্যগুলো একটু কম বেশি হবে, এটা হলো p2 হয়েছে। p3টাকে আমি যদি জাস্ট এটা করি, এটা হচ্ছে ধরো p3, আর p4 হচ্ছে সোজা, একটু গোলমাল হলো, যাই হোক ছবি আঁকার এটা, তাহলে এটা p3, এটা p4। দেখো প্রত্যেকটা সেম অর্ডারে নেওয়া হয়েছে, p1 p2 p3 p4, এইগুলোকে যদি তুমি যোগ করো বহুভুজ সূত্রের সাহায্যে, তাহলে দেখবে যোগফল হবে 0। তাই আমরা বলতে পারি p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 ইজ টু 0। তার মানে এখানে কি দেখলাম আমরা, আবার দেখলাম যে একটা বোমের যখন এক্সপ্লোশন হচ্ছে, তখন সেক্ষেত্রে যদি তোমার হচ্ছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে মোট ভরবেগ অক্ষুণ্ণ থাকে। তো এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলতে চাই, ধরো দুটো বস্তুর মধ্যে সংঘাত ঘটলো, ধাক্কা লাগলো, তাহলে ধাক্কা লাগলে কি হয় না, যদি লিনিয়ার হয়, ধরো একই সরলরেখায় চলছে, তাহলে ধাক্কা লাগার আগে আর ধাক্কা লাগার পরে মোট ভরবেগ, ওই যে বললাম মোট ভরবেগ একই থাকবে। ধাক্কা লাগার আগে দুজনকার যা ভরবেগ ছিল, ধাক্কা লাগার পর তাদের যা ভরবেগ হবে, যে যা বেগে চলবে তাদের ভরবেগ হবে, যোগফলটা কিন্তু আগের এবং পরের সমান। এখন এটা তো লিনিয়ার হলে সরাসরি স্কেলারের মতো যোগ হয়ে যায়, কিন্তু যদি মনে করো এক্ষেত্রে দেখা যায় দুটো দুদিক থেকে আসছে, দুটো দুদিক থেকে এসে দুটো কোণে এসে ধাক্কা মারলো, লিনিয়ার নয়, তাহলে এখানেও কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে, কিন্তু এখানে যোগ করা তো ঝামেলা। সেই জন্যে এখানে যেটা সহজ নিয়ম আমরা প্রয়োগ করি, সেই নিয়মটা হচ্ছে যে দুটোরই যে ভরবেগ, সেই ভরবেগ দুটোকে আমরা সংঘর্ষের আগে এবং পরে তারা কি করি না, তাদের এক্স এবং ওয়াই অক্ষ, যে বিন্দুতে তারা সংঘাতটা ঘটালো সেই বিন্দুকে মূলবিন্দু করে আমরা যদি এক্স ওয়াই অক্ষ নিই, তাহলে সংঘর্ষের আগে তাদের ভরবেগ কোন দিকে ছিল, কোন দিকে হলো, তার দুটো করে উপাংশ, এক্স এর দিকে উপাংশ, ওয়াই এর দিকে উপাংশ,
এর দিকে উপাংশ, এবার এক্স উপাংশটা আগে এবং পরে যাচ্ছে, মানে ওই বস্তুটার এক্স উপাংশ আগে একটা হবে পরে একটা হবে, মানে দুটোর মিলিত। আবার উভয় ওয়াই বছর হবে। এই দুটো কিন্তু মানে এক্স এর দিকে আলাদাভাবে ভরবেগটা সংরক্ষিত হবে, আবার ওয়াই এর দিকেও আলাদাভাবে ভরবেগটা সংরক্ষিত হবে। আমরা এই বিষয়টা আমরা নিউমেরিক্যালের সাহায্যে আমরা পরবর্তী সময় আমরা দেখে নেব, কিন্তু এইটা মনে রাখতে হবে যে যদি আমরা ভরবেগের যে ভরবেগ তো ভেক্টর আছে, ভরবেগের বিভিন্ন উপাংশ এক্স এবং ওয়াই উপাংশে যদি বিভাজিত করি, তাহলে এক্স এবং ওয়াই দুটো অক্ষ বরাবরই যদি মানে ভরবেগের যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, আইসোলেটেড সিস্টেম হয়, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য হবে আলাদা আলাদা ভাবে দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।